মানুষ ব্যাংকে টাকা রাখে অনিশ্চয়তা এড়িয়ে আগামী নিশ্চিত করতে, কিন্তু বাংলাদেশে ব্যাংক কি সত্যি সেই আস্থার জায়গা হতে পেরেছে? একদিকে তো দেশে অর্থনীতির এটি লাইফলাইন, শিল্প, ব্যবসা, কৃষি, এমনকি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনও এর চারপাশে ঘুরপাক খায়। এক বছরে অনেক সংস্কার হয়েছে, তারপরও চলতি বছরের প্রথম 6 মাসে নন পারফর্মিং লোন বেড়ে গেছে প্রায় ৭৫,০০০ কোটি টাকা, অর্থাৎ প্রায় 1/4 ঋণই বিপদে আছে। এসব সংকট থেকে বেরিয়ে কবে উদ্ভাবনী ব্যাংকিংয়ে এগিয়ে যাবে বাংলাদেশ, তা জানতেই আজকের দ্য বিজনেস আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি মধুমতি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরীকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। জনাব শাহনেওয়াজ চৌধুরী, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আবারও এই আয়োজনে, এবং আপনাকে আমি অভিনন্দনও জানাতে চাই, যদিও কিছুটা দেরি হয়ে গিয়েছে। আপনার সাথে যখন এর আগে আলোচনা হচ্ছিল, আপনি যেই দায়িত্ব ছিলেন সেখান থেকে আপনার প্রমোশন হয়েছে, আপনি বড় দায়িত্ব নিয়েছেন, সেজন্য আপনাকে অভিনন্দনও জানাতে চাই। এবং আজকের আলোচনাটা আমরা এমন আঙ্গিকে করতে চাই, অর্থাৎ আমরা তো অন্তর্বর্তী সরকারের 1 বছরের বেশি সময় পেরিয়ে গেছি, কিন্তু এই সময়টাই অর্থনীতি নিয়ে যখনই আলোচনা হয়েছে, ব্যাংকিং সেক্টর নিয়ে বোধহয় সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। প্রশ্নটা খুব সোজাসাপটা, গত 1 বছর ব্যাংকিং খাতে যত ধরনের সংস্কার হয়েছে, বলা হচ্ছে ব্যাংক খাত বিপদমুক্ত হয়েছে, আমরা খুব বড় ঝুঁকিতে পড়ে যাইনি। আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ। আসলে আপনি যদি দেখেন যে লাস্ট 1 বছরে প্রথম প্রায় 3-4 মাস আমাদের কিন্তু আইডেন্টিফিকেশনে চলে গেছে সেন্ট্রাল ব্যাংক, এবং সেন্ট্রাল ব্যাংক কিছু স্টেপ নিয়েছিল, অডিট, ইন্সপেকশনস অ্যান্ড আদার্স, প্লাস সেন্ট্রাল ব্যাংকের ডাটাবেজও থাকে যে কোন ব্যাংকের অ্যাকচুয়ালি কী অবস্থা। সো ওই আইডেন্টিফিকেশনেই কিন্তু 3-4 মাস বাংলাদেশ ব্যাংক নিয়ে নেয়। আফটার দ্যাট কিন্তু বাংলাদেশ ব্যাংক একটা স্টেপ নিয়েছে, যেটা হলো টু আইডেন্টিফাই যে 10 or 12 ব্যাংকস যাদের অ্যাকচুয়ালি ওনারা আইডেন্টিফাই করেছে যে এদেরকে নিয়ে কাজ করতে হবে, এবং ওভাবেই কিন্তু ওনারা ফরেন্সিক অডিট এবং বিভিন্ন কার্যক্রম। প্যারালালি বাংলাদেশ ব্যাংক কিন্তু মুদ্রানীতি যেভাবে ডিজাইন করেছে, সেখানে যদি ইনফ্লেশন রেটটাকে কমানোর জন্য ও ব্যাপারেও কিন্তু কিছু কাজ করেছে, এবং ইন্টারেস্ট রেটের কথা বলেন, প্লাস গ্রাহকের আস্থার ব্যাপারে যদি দেখেন, বাংলাদেশ ব্যাংক কিন্তু এই প্রবলেমেটিক ব্যাংক কয়েকটা ব্যাংকেই কিন্তু তারল্য সাপোর্টটা দিয়েছে, এটা যদি আপনি চেক করেন। সো কোনো একটা প্রবলেম যখন অ্যারাইজ করে, আমরা তো ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি আইডেন্টিফিকেশন করতে হয়, অ্যান্ড দেন কিন্তু প্রবলেম আইডেন্টিফাই করেই এটার প্রিভেন্টিভ অ্যাকশন অ্যান্ড রিজলভে যেতে হয়। আমি আমার অ্যানালাইসিসে যেটা বুঝি, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক এটার আইডেন্টিফিকেশন, সাপোর্ট অ্যান্ড প্যারালালি অডিট, ইন্সপেকশন করে অ্যাকচুয়াল চিত্রটা তুলে ধরছে। ইটস নট এ সিম্পল টাস্ক, কারণ টোটাল 62টা ব্যাংক এবং 12টা সবচেয়ে বড় ব্যাংক, আমি নাম বলছি না, 12টা ব্যাংকের এই ফরেন্সিক অডিট কিন্তু 1-2 দিনের কাজ না, এটা অনেক বড় করে কাজ। এবং মেনলি এই ফরেন্সিক অডিটের মেন পয়েন্টেই ছিল ক্ষতিগ্রস্ত বা নর্মালি যে এনপিএল বলি বা নন পারফর্মিং লোন বলি, ওটাকে অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করা। আপনি জানেন বিগত বছরে অনেক লোনই কিন্তু রেগুলারাইজ করা হয়েছে বা রিশিডিউল করা হয়েছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রপার ওয়েতে করা হয়নি। এটা ওই বাংলাদেশ ব্যাংকের ইন্সপেকশন টিম কিন্তু ওটাকেও কিন্তু আইডেন্টিফাই করেছে। নাও এখন যদি আমি বলি, 1 বছরে দাঁড়িয়ে যদি বলি, নাও গ্রাহকের আস্থা কিন্তু কিছুটা ফিরেছে। এই যে তারল্য সাপোর্ট টু দ্য প্রবলেমেটিক ব্যাংক, এবং ওখানে কিন্তু গ্রাহকরা যদি আগে আমি মনে করি যে টাকা পেত না, এখন কিন্তু পাওয়া শুরু করেছে। আমি বলবো না পুরোপুরি রিজলভ হয়েছে। প্যারালাল টু আদার সাইড যদি বলি যে ব্যাংকগুলো ভালো, আমি আমার ব্যাংকের কথাও যদি বলি, যে আমার ব্যাংকে আল্লাহর রহমতে লাস্ট 1 বছরে কিন্তু আমার কোনো দিন একদিনের জন্য কিন্তু এসএলআরসি এর শর্ট হয়নি। আমার ব্যাংকে অবধি কাউন্টারে কেউ কিন্তু কখনো ফেরত যায়নি। সো এটা কিন্তু দরকার, একে তো দরকার এই কারণে, কারণ ব্যাংক এই মানে 12টা ব্যাংকেও কিন্তু অনেকগুলো কাস্টমার জড়িত, মোর দেন 1 কোটি কাস্টমার কিন্তু ওর সাথে জড়িত, তাদের ডিপোজিট কাস্টমার আছে, লোন কাস্টমার আছে। আমি মনে করি বাংলাদেশ ব্যাংক যে স্টেপগুলো নিয়েছে ধারাবাহিকতায়, এটা কাজে আসবে, এবং ইন ফিউচার আমরা এটা রেজাল্ট দেখতে পাবো। কিছু ব্যাংক দেখতে পাচ্ছি খুব ভালো, জুন ক্লোজিংয়ে আমরা দেখলাম ওয়ান্ডারফুলিতে পারফর্ম, 1000 কোটি টাকার উপরে প্রফিট করেছে, এমন ব্যাংকের সংখ্যাও একাধিক। দ্বিতীয়ত হচ্ছে যে কিছু ব্যাংক একেবারেই তারল্য সংকটে ভুগছে, ওই যে আপনি যেটা বলছিলেন, কাউন্টার থেকে তারা ফিরিয়ে দিচ্ছে, তারা টাকা দিতে পারছে না। একই জায়গায় আসলে 2 ধরনের বাস্তবতা একই খাতে, এটা তো আসলে গ্রাহকদেরকে খুব বিভ্রান্ত করছে। গ্রাহকরা আসলে ব্যাংক নিয়ে কী ধরনের বার্তা পেল দিন শেষে? আপনারা তারল্য সংকটটা কাটিয়ে উঠতে পারছেন কিনা? দ্বিতীয়ত হচ্ছে যে এই সিচুয়েশনকে মার্চ করে সমাধান করা
সম্ভব কিনা, কারণ আমি জানি ব্যাংকারদের ভিতরে এই মার্চ করা নিয়ে ডিবেট আছে। আমি প্রথম প্রশ্নটা যদি আসি, সেটা হলো কেন এই প্রবলেমেটিক ব্যাংক জুনে খারাপ করেছে খুব, এবং কেন খুব ভালো করেছে কিছু ব্যাংক। অ্যাকচুয়ালি শুরুতেই বলি, ব্যাংক কিন্তু মারাত্মক পরিমাণে একটা কন্ট্রোল কমপ্লায়েন্স বেস ধরে চলতে হয় টোটালি। আপনি যদি দেখেন যে ব্যাংকগুলো খারাপ করেছে, মেজর ডিফেক্টটাই কিন্তু এই কমপ্লায়েন্স এবং কন্ট্রোল এবং পলিসি না মেনে কাজ করা। আর যারা ভালো করেছে তাদের এখন, মানে আজ থেকে 1 বছর আগেও কাস্টমার কিন্তু বুঝতো না যে কোন ব্যাংকটা ভালো কোন ব্যাংকটা খারাপ। এখন কিন্তু তারা মুখস্থ বলে দিতে পারে। এই যে ব্যাংকগুলো ভালো করেছে, হিস্ট্রি ঘেটে যদি দেখি, তাদের কিন্তু বিজনেসটা ছিল ব্যালেন্স বিজনেস, অর্থাৎ বিজনেস করেছে প্যারালালি তারা কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট, কন্ট্রোল, কমপ্লায়েন্সও তারা অ্যাটেনশন দিয়েছে, এবং পাশাপাশি তারা ডিজিটাল টেকনোলজিতেও গিয়েছে, ডিজিটাল ব্যাংকিংয়েও গিয়েছে। সো একটা গুড স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি, প্যারালালি লজিস্টিক্স অ্যান্ড রাইট পিপল, এই তিনটাকে কম্বিনেশন করেই কিন্তু যারা ভালো করছে তাদের এই রেজাল্টটা আসছে। আর যারা খারাপ করছে, এই তিনটা জিনিসেই কিন্তু তাদের কিন্তু ফিক্সড আপ লং টার্ম কোনো স্ট্র্যাটেজি ছিল না। আমি আমার ব্যাংকের কথা যদি বলি, আমি নিউ বলবো না, 12 বছর হয়েছে, বাট আল্লাহর রহমতে আমাদের কিন্তু এই স্ট্র্যাটেজিটা আছে। আমাদের জুন এন্ডের রেজাল্ট খুবই ভালো। আপনি যদি 2024-এ আমাদের প্যারামিটার ওয়াইজ যদি দেখেন, আমাদের কিন্তু কান্ট্রি লোয়েস্ট এনপিএল রেট, এবং আমাদের প্রায় টপ 10 ব্যাংকের মধ্যে কিন্তু আমাদের মধুমতি ব্যাংক নাম করতে পেরেছে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে দি আইডিয়া অফ এনপিএল, দ্য ডেফিনেশন অফ এনপিএল হ্যাজ বিন চেঞ্জড। অর্থাৎ বলা হচ্ছে 3 মাসের বেশি যদি কারো কিস্তি বকেয়া থাকে তাহলে তাকে খেলাপি হিসেবে ঘোষণা করা হবে। ব্যবসায়ীরা এটাতে তীব্র আপত্তি জানিয়েছে, ব্যবসায়ী সংগঠনগুলো সংগঠন হিসেবে আপত্তি জানিয়েছে। আমি এই জায়গাটাতে আপনাদের এক্সপিরিয়েন্সটা জানতে চাই। মানে এমনিতেই খেলাপি ঋণের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত নতুন হিসাবে ফরেনসিক করার পরে আরও বাড়ছে, এখন আবার ব্যবসায়ীরা বলছেন যে এটা নতুন জটিলতা তৈরি করবে। আপনি কি মনে করেন? আমি যদি আজ থেকে আরও 6 বছর, 7 বছর বা 10 বছর আগে চিন্তা করি, 3 মান্থস ফেল করলে ইট গোজ টু সাবস্ট্যান্ডার্ড বা এসএস যেটা বলি, দেন ওটাও কিন্তু ব্যবসায়ীদেরকে সাপোর্ট করার জন্যই কিন্তু 3 মাসকে 6 মাসে নিয়ে যাওয়া হয়েছিল। এবং 6 মাস করার কিন্তু একটা টাইম লেভেল আছে, যে এইটা তো চলতে পারে না, কারণ আপনি কিন্তু একটা আইসোলেটেড কান্ট্রি না। আপনাকে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের একটা ব্যাপার থাকে, IMF-এর ব্যাপার থাকে, বাংলাদেশ ব্যাংকের তাদের সাথে কম্পিট করার ব্যাপার থাকে। সো ওই স্ট্যান্ডার্ডগুলো কিন্তু আপনাকে ফলো করতেই হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন অন অফ এ সার্টেন এটা কেন রেস করা হলো বা ইম্পোজ করা হলো, এটা অ্যাকচুয়ালি এটারও একটা IMF বা ওনাদেরও একটা স্ট্যান্ডার্ড বা ওনাদেরও একটা রিকোয়ারমেন্ট আছে। সো যদিও আপনার 3 মাস করার পরে এটা আইডেন্টিফাইড হয়, এবার আমার মনে হচ্ছে এটাকে কন্টিনিউ করা উচিত, এটা গ্র্যাজুয়ালি ঠিক হয়ে যাবে। ব্যাংকাররা সবসময় বড় ঋণ গ্রহীতাদেরকে ঋণ দিতে বেশি আগ্রহ থাকে। ছোটদের ব্যাপারে কি ডিসিশন সেটা পরে আসছে, কিন্তু বড়দের ব্যাপারে যখন আপনারা বড় অঙ্কের ঋণ দিয়ে দিচ্ছেন, বলা হয় যে তাদের আচরণকে কন্ট্রোল করারও কোনো একটা মেকানিজম থাকা উচিত, যাতে এরা কখনো নন পারফর্মিং লোনের অন্তর্ভুক্ত না হয়ে যায়, ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে। এটা করার কোনো আসলেই কৌশল কি আছে? মানে বড় ঋণ গ্রহীতাদেরকে আসলে আরেকটু কিভাবে মাইক্রো ম্যানেজ করা যায় বলে আপনার কাছে মনে হয়? আমি অ্যাকচুয়ালি আমি আবার একটু ইজি করে বলি, সেটা হলো এটা আমরা শুধু ব্যাংকিং করি না, ওয়ার্ল্ডে সবাই তো ব্যাংকিং করে, এবং সবাই তো বড় বড় কাস্টমার কর্পোরেট ক্লায়েন্ট ডিল করে। ট্রান্সপারেন্সি জিনিসটা থাকতে হয়। অর্থাৎ আমার একটা জিনিস আমি বলি, আমাদের যে অ্যাকাউন্টিংটা, অর্থাৎ ওই কোম্পানির যে বুকস অফ অ্যাকাউন্টস, ওটাতে যদি ব্যাংকের যদি ইন্টারফারেন্স থাকে, যদি ট্রান্সপারেন্সি থাকে, এটা একটা। আরেকটা হলো আপনার কমপ্লায়েন্স মেনে এবং রেভিনিউর সাথে ব্যাংকের এক ধরনের ইন্সপেকশন থাকা উচিত। আপনি যদি দেখেন যেই লোনগুলো খারাপ হয়, 80% কেসেই কিন্তু ব্যাংকের কোনো কন্ট্রোল থাকে না তার ক্যাশ ফ্লোর উপরে, অথবা তার ইনকামের উপরে, বা তার রেভিনিউর উপরে। এখন রেভিনিউর উপরে যদি ব্যাংকের একটা কন্ট্রোল না থাকে, কন্ট্রোল বলতে আমি অ্যাকচুয়ালি বলছি একটা ট্রান্সপারেন্সি ইনফরমেশনটা যদি না থাকে, দেন ওই ফান্ডটাই কিন্তু ডাইভার্স হয়, এটা ব্যাংকের ইনস্টলমেন্টে বা লোনে না করে। তো আমি আমার এক্সপিরিয়েন্সে বলি, বড় বড় কোম্পানির লোনের ক্ষেত্রে এই যে অডিটটা হয়, ফাইন্যান্সিয়াল যে অডিটটা হয়, এতে ব্যাংকের একটি ইনভলভমেন্ট থাকা উচিত। ওকে, এটা নতুন ধরনের তথ্য। আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এটা নিয়ে আমার ভিতরে ব্যক্তিগতভাবে খুব মনে হয় যে আপনারা কেন জানি মনে হয় আপনারা এটা নিয়ে খুব সবসময় টেনশন থাকেন, সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট। বলা হয়েছিল যে নীতি সুদহার বলি বা আমাদের ওভারঅল সুদের হার বলি, সেটা বাড়ানো হলে আমাদের ইনফ্লেশন কমবে। ইনফ্লেশন কমেছে, কিন্তু যতটা স্পিডে কমবে বলে আমরা ভেবেছিলাম ততটা কমেনি, যদিও এই চলতি অর্থ বছরের ভিতরে সেটা 5-6% নেমে আসবে বলে গভর্নর বলছেন।
কিন্তু এই নীতি সুধার বা এই সুধার কার্যকর করতে গিয়ে আপনারা আসলে কম্পিটিটিভ মার্কেটে সার্ভাইভ করছেন কিনা, আমি সার্ভাইভ ওয়ার্ডটা ইউজ করব, কাস্টমারদের রেসপন্স আপনারা আসলে কেমন পাচ্ছেন? এই বাজারে কি এই গ্রাহককে এত সুদে ঋণ দেওয়া সম্ভব হচ্ছে? না, একটু আপনি যদি প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথটা দেখেন, এটা কিন্তু ডাউন ফ্লো, ডেফিনেটলি ডাউন থ্রো। তা এটাতে রেজাল্টটা চলে আসে। সো আলটিমেটলি আর আমরা যে টাইম পিরিয়ডে যাচ্ছি, ইন 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 ফিউচারে আমাদের একটা নির্বাচনেরও ব্যাপার থাকে, তো ইনভেস্টাররা তো একটু চিন্তা করে ইনভেস্ট করবে। সো এখন যে রেটটা আছে, এই রেটটা অ্যাকচুয়ালি কিন্তু নিচ্ছে কাস্টমাররা নিচ্ছে, কারণ দ্যার ইজ নো অল্টারনেট, এখানে সেট করে দেওয়া। এই রেটটা তো অ্যাকচুয়ালি আপনার মুদ্রানীতি থেকেই তো ফিক্স আপ করা আছে। সো এই রেটটা থাকবেই যতটুকু ইন্ডাস্ট্রিকে ক্যারি অন করা যায়। বাট আপনি যদি আফটার নির্বাচন অথবা মানে আপনি যদি টোটাল আবার যদি সেম ফরম্যাটে যদি আসে, তখন গ্র্যাজুয়ালি রেটটা কিন্তু কমে আসবে, যখন ইনফ্লেশন রেটটা একটু কমে আসবে। আর আপনি যদি দেখেন অ্যাটলিস্ট 1 থেকে 2 বছর কিন্তু লাগে, 1.5 থেকে 2 বছর লাগে কিন্তু একটা রেটকে গোয়িং ডাউন করার জন্য। ইটস নট লাইক এ ওভারনাইট যে ধাপ করে রেটটা পড়ে যাবে। সো আমার মনে হয় এটা কমে আসছে, এবং কতটুকু কমবে কিনা জানি না, বাট একটা ভালো পজিশনে যাবে ডিসেম্বর। সিঙ্গেল ডিজিটে আসবে? হ্যাঁ, সিঙ্গেল ডিজিট আসবে। ওকে, আমরা এই মুহূর্তে একটি বিরতি নিচ্ছি জনাব শাহনেওয়াজ চৌধুরী। ফিরে এসে আমরা ব্যাংকিং সেক্টরে আরও কিছু প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানবো। দর্শক, একটা বিরতির পর খুব দ্রুত ফিরছি, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন মধুমতি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী। আমরা বলছিলাম যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর নিয়ে যখন কথা হয় তখন একটা আলোচনা খুব জোরে সোরে আসে, সেটা হচ্ছে রেমিটেন্সের ফ্লো। কোন ব্যাংক কতটা রেমিটেন্স আদায় করতে পারলো। এক ধরনের কথা সবসময় অর্থনীতিবিদরা ইদানিং বলছেন যে এখন যেহেতু অর্থনীতিতে দেশের পরিচালনায় কোনো রাজনৈতিক দল এখনো ক্ষমতায় নেই, যে কারণে হচ্ছে হুন্ডি বা অর্থ পাচার বন্ধ আছে, এটা সামনে আবার শুরু হয়ে যেতে পারে যদি না কন্ট্রোল করা হয়। প্রশ্নটা এখানেই, রেমিটেন্সের যতটা ফ্লো আমরা খুশি হচ্ছি, রিজার্ভ বাড়ছে, সব কিছু হচ্ছে, বাট হুন্ডিকে মোকাবেলা করার জন্য কোনো ম্যাজিক ট্রিক কি আসলে ব্যাংকগুলোর সামনে আনতে পারবে, যেটা দিয়ে আসলে ব্যাংকগুলো বলতে পারবে বা গ্রাহকরা বলতে পারবে যে না, ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোটা সবচেয়ে সহজ, অন্য কোনো মাধ্যমে গেলে সেটা পাওয়া যাবে না? কি করব আমরা? আপনি ঠিক বলেছেন যে এখন আমাদের রেমিটেন্স ফ্লো বেড়েছে, এবং হুন্ডি হচ্ছে, বাট খুব কম হচ্ছে। আপনার কোশ্চেনটা যেটা হলো যে হুন্ডিকে অফ করা, এটা অ্যাকচুয়ালি মানে আমি যদি বলি 20-22 বছর ধরে মানে চেষ্টা করেই যাচ্ছে। এই যে বাংলাদেশ ব্যাংক ইনসেন্টিভ দিয়েছে, আমরা কিন্তু ডিজিটাল ওয়ালেট চালু করেছি, টাই আপ উইথ MFS, যে যাতে একেবারেই গ্রাম অঞ্চলের মানুষ টাকা পাঠানোর সাথে সাথে টাকাটা পেয়ে যায়। তারপরেও অ্যাকচুয়ালি টোটাল এডুকেশনটা যারা রিসিভার তাদের জন্য, এবং যারা পাঠাচ্ছে। সো অন্যান্য দেশে কী হয়, আমি একেবারেই ICICI ব্যাংকের একটা উদাহরণ দেই। ওদের দেশে যখন ওরা গভর্নমেন্ট যেই লোকগুলোকে বাইরে পাঠায়, আমি এক্সপার্টিসদের কথা বলতেছি না, আমি লেবার টাইপেরটা বলতেছি, তখন কিন্তু তাদের অ্যাকাউন্টটা ওপেন করে ফেলে, এবং ওপেন করার সাথে সাথে কিন্তু তাদের যা যা রিকোয়ারমেন্ট আছে সাথে সাথেই দিয়ে দেয়। ইজ এ পার্ট অফ হিজ পাসপোর্ট, পাসপোর্টটা যেরকম নিতে হয়, এবং তাকে ম্যান্ডেটরি করে, এবং তাকে করে যে তুমি এই চ্যানেলে এই অ্যাকাউন্টে তোমার বেতনটা আসবে, এবং এখান থেকেই টাকাটা পাবে। ইন্ডিয়ায় যেটা হলো, ফান্ডটা এসে এটা সার্ভিস করতে করতে যে টাইমিংটা, ওরা ওয়েট করে না, আচ্ছা, ওইটা ফান্ডটা ওরা পৌঁছায় দেয় একেবারে হাতে হাতে, যে কারণ অনেকে ব্যাংক পর্যন্ত আসতে চায় না বা ওরা ভয় পায়, ওই পর্যন্ত কিন্তু পৌঁছে ওদের একটা এজেন্ট নিয়োগ করে রাখে। আচ্ছা, সো এজেন্টই কিন্তু যে দিয়ে করে, তো মান্থলি যে যারা টাকা পাঠায় এটা কিন্তু মান্থলি বেসিস। অর্থাৎ ওনারা যাওয়ার আগেই বলে যাচ্ছেন তারা কিভাবে টাকাটা পাঠাবে। হ্যাঁ, ওকে, এটা একটা পার্ট। আর যারা রিসিভার, ওই ব্যাংকের ব্রাঞ্চে কিছু এজেন্ট আছে, ওই এজেন্টরা কিন্তু হুন্ডা নিয়ে দিয়ে আসে। যেমন সাপোজ আমি বাইরে আছি, আমি টাকা পাঠাচ্ছি আমার ওয়াইফকে, আমার ওয়াইফ থাকে সাপোজ শরীয়তপুরে, তো প্রতি মাসে একটা নির্দিষ্ট টাইমে টাকাটা পাঠাই। সো শরীয়তপুরে যে ব্রাঞ্চ আছে, ওই ব্রাঞ্চের যে এজেন্ট আছে সে জানে প্রতি মাসে সে টাকা পাঠাবে। দে আর নট ওয়েটিং ফর দ্য মানি রেমিটেন্স, তারা কিন্তু ফান্ডটা দিয়ে দিচ্ছে। আপনি দেখেন, টাকা সহজে পাওয়াটা এখানে মেইন উদ্দেশ্য, ইয়েস অর নো? ট্রু। আর ওখানে যারা যাচ্ছে তারা এই যে যাওয়ার পরে আপনি যে ক্যালকুলেশন করবেন রেটের ফান্ডা, এই ফান্ডা, এত কিছু ওদের সময় নেই। ওরা টাকা দিবে, ওই টাকাটা আবার একটু পরে ফোন পাবে, হ্যাঁ টাকাটা পেয়ে গেছি। সে হুন্ডি কেন অ্যাকচুয়ালি এত ইম্পর্টেন্স পেয়েছে, বিকজ ও টাকার ওয়েট করে না, ওর সাথে সাথে টাকাটা দিয়ে দেয়। সে এই প্রসেসটাকেই ব্যাংক প্রসেসে নিয়ে ট্রান্সফর্ম করতে হবে অটোমেটিক্যালি, তাহলে এটা হবে। তবে এটা ঠিক
যে বাংলাদেশ ব্যাংক ইনসেন্টিভ দিয়ে এটাকে অনেক কমিয়েছে এই হুন্ডির ব্যাপারটা। ব্যাংক এমএফএস কিন্তু এখন দোরগোড়ায় নিয়ে যাচ্ছে যাতে ওই পাঠানোর উইদিন 10 মিনিটসের মধ্যেই টাকাটা পায়। এই কাজগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ইন ফিউচার যেহেতু আমাদের 40% আনব্যাংক পিপল এখন, সো তারা কিন্তু টাকা গণে নিতে এখনও অভ্যস্ত। জি। সো ওই লেভেলটা পর্যন্ত লাইক এজেন্ট ব্যাংকিং থ্রুতে আমরা করতে পারি কিনা, ওগুলি নিয়ে আরও কিছু ওয়ার্কিংস আমাদের করা উচিত বা ইন ফিউচার আমরা করব। এটা এক ধরনের নতুন এজেন্ট ব্যাংকিং এর আইডিয়া হতে পারে। আইডিয়াটা চমৎকার। বিদেশে আমরা দেখেছি ছোট ছোট উদ্যোক্তা যারা হচ্ছে স্টার্টআপ টাইপ ইনিশিয়েটিভ নেয় বা কোনো একটা ব্যবসার জন্য ঋণ দেয়, ব্যাংকগুলো তাদের অ্যাসেটটা ম্যানেজ করে দেবে, তাদেরকে এক ধরনের গাইডেন্সের থ্রুতে নেয়। আমি তো মনে করি বাংলাদেশের অনেক ব্যাংক সিএসআর এর স্বার্থেও যে এই ছোট ছোট উদ্যোক্তাদেরকে কিছুটা গাইডও করতে পারে যে হাউ টু গেট দি এক্সাক্ট ডকুমেন্ট অ্যান্ড হাউ টু রান ইউর বিজনেস অ্যান্ড এভরিথিং, এক ধরনের মনিটরিং এ রাখা যাতে আপনার টাকাটাও ফেরত আসে। এই কাজটা আমরা কেন করি না? না, করছে, এটা করা হচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি ওইভাবে ফলো করে করা হচ্ছে না। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ব্যাংক তো তার টাকাটা ফেরত নিতে হবে। তবে আপনার আইডিয়াটা ভালো যে এটা অ্যাকচুয়ালি যেহেতু আমি একটা সেগমেন্ট নেই, ওই সেগমেন্টকে যদি আমি একটু ট্রেন করি বা টু হাউ দে অ্যাকচুয়ালি রান দেয়ার বিজনেস অ্যান্ড হাউ ফাইন্যান্সিয়াল এবং কস্টিং অ্যান্ড মানে বিজনেসের যে মেইন ফান্ডামেন্টালগুলো যদি ট্রেন করা যায়, এসএমই ফাউন্ডেশন করে। এবং আমি কিছুদিন আগে বিভিন্ন ব্যাংকের কথাও শুনেছি। তবে দিস আইডিয়া ইজ গুড। মানে একজন রিলেশনশিপ ম্যানেজারও কিন্তু এটাকে আলাদাভাবে ডিল করতে পারে। আমরা যেমন এজেন্ট ব্যাংকিং এ যেরকম আমরা এজেন্টদের নিয়ে বসি, এজেন্টকে গাইড করি বছরে একবার, সেরকম আপনি এই আইডিয়াটা আমার কাছে ভালো লাগছে যে না, আমরা ওই গোত্রটাকে যদি, ওই সেগমেন্টটাকে যদি আমরা একটু ট্রেন করি, দেন তারা কিন্তু আরও, যেমন আমি বলছি যে 4টা পেপার দরকার, বাট রিয়েলিটিতে কিন্তু এটা মানে সে যখন লোন নিতে আসে তখন শুনতে পায়। যদি সে আগে জানতে পারে, সে কিন্তু প্রিপেয়ার হয়েই আসতে পারে যে আমি এইভাবে কাজটা করতে পারি। জি, যে ডিজিটাল ব্যাংক তার মানে নতুন এক ধরনের কম্পিটিটর আসতে যাচ্ছে বাজারে। দ্য রেগুলার ব্যাংকস অ্যান্ড দ্য ডিজিটাল ব্যাংকস, কম্পিটিশনের ধাঁচটা কীরকম হবে কনসিডারিং দ্য ফ্যাক্ট মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যারা দিচ্ছে তারাও এই ডিজিটাল ব্যাংকের জন্য হয়তো একটা বড় ড্রাইভ দিতে যাবে। তারা এখন একটা দিনের এবং বছরের একটা বড় অংশের টাকা তারা এখন লেনদেন করছে বা লোকাল পিপলদেরকে তারা তাদের গ্রাহক হিসেবে তৈরি করে নিয়েছে। আগামীর ব্যাংকিংয়ের কম্পিটিশনটা কেমন হবে? অ্যাকচুয়ালি আমি শুরুতে একটা কথা বলছিলাম যে আনব্যাংক 40%, এক্স্যাক্টলি। সো টোটাল 16 কোটি অ্যাকাউন্ট ব্যাংকে, টোটাল ব্যাংকে এখন 16 কোটি অ্যাকাউন্ট আছে। আনব্যাংক যদি 40% ধরি, তো ডিজিটাল ব্যাংক নো ডাউট নেক্সট জেনারেশন কিন্তু ডিজিটাল ব্যাংকিংয়ের দিকে যাচ্ছে, ভার্চুয়াল ব্যাংক বা ডিজিটাল ব্যাংক। এখন আমরাও বা কয়টা কারণে চেক নিয়ে আমরা ওভার দ্য কাউন্টার দাঁড়াই না, কিন্তু আমাদের মোবাইল অ্যাপ আছে। প্রত্যেকটা ব্যাংক কিন্তু ডিজিটাল যে মুডটা অলরেডি স্টার্টেড। ডিজিটাল ব্যাংকিংয়ের যে কনসেপ্টটা আমার ব্যাংকের কথা যদি বলি, আমার ব্যাংকের 80% ট্রানজ্যাকশান কাস্টমারকে ব্রাঞ্চে আসতে হয় না, ডিজিটালি সম্ভব, আমাদের মোবাইল অ্যাপেই সম্ভব। আপনার যে জেনারেশন টু জেনারেশন চিন্তা করলে কম্পিটিশন থাকবেই, নো ডাউট অ্যাবাউট ইট, কোনো কম্পিটিশন থাকবেই। এবং সেই প্যারালালি ডিজিটাল ব্যাংক হলেও প্যারালালি কিন্তু কনভেনশনাল ওরাও কিন্তু ডিজিটাল ব্যাংকিংয়ে কনভার্ট করে ফেলতেছে সব প্রসেসগুলোকে। ইটস এ প্রসেস, জাস্ট কনভার্ট করা, ট্রান্সফর্ম করা। সো নেক্সট খুবই কম্পিটিশন হবে, বাট আমি মনে করি ব্যাংক, ডিজিটাল ব্যাংক এস্টাবলিশমেন্টে একটু সময় নিবে। কারণ বাংলাদেশ ব্যাংকের কিন্তু ডিজিটাল ব্যাংকের উপর যে পলিসিটা ওইভাবে প্রিপেয়ার্ড না। সো ওইটা এস্টাবলিশড হবে। আর ইন দি মিন টাইম ব্যাংক কিন্তু আমি টপ লেয়ারের টপ 10 ব্যাংক যদি বলি, তারা তাদের 80% প্রসেস অলরেডি ডিজিটাল করে ফেলছে। আপনি একটা ব্যাংকের অ্যাকাউন্ট মেনটেন করেন, লাস্ট কবে আপনি ব্যাংকে গিয়েছেন? খুব বেশি যেতে হয় না। সো ইউ আর হ্যান্ডেলিং টোটালি ডিজিটালি। আরেকটা জায়গায় এখন গ্রাহকদের নতুন এক ধরনের কনসার্নের জায়গা তৈরি হয়েছে, সেটা হচ্ছে যতই আমরা বেশি ডিজিটাল হচ্ছি ততই এই কনসার্নটা বাড়ছে। সেটা হচ্ছে হাউ সিকিউরড ইজ মাই ব্যাংক অর দ্য ব্যাংকিং সিস্টেম। আমরা কয়েকদিন আগেও দেখলাম বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন দিয়েছে ব্যাংকগুলোকে যে ভাই তোমার সাইবার হামলা হতে পারে, তুমি সতর্ক থাকো। প্রশ্ন হচ্ছে এই ধরনের হামলা এড়ানোর জন্য আপনারা এখন এসে কতটুকু ইনভেস্ট বা প্রিকশনস নিচ্ছেন? এক, দ্বিতীয়ত হচ্ছে এখন তো আমরা শুনতে পাচ্ছি যে এআই বেসড ব্যাংকিং চলে আসছে, অর্থাৎ কোন গ্রাহক টাকা পাবে, কোন গ্রাহক টাকাটা মানে ঋণটা পাবে বা ঋণটা পাবে না, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার ডকুমেন্ট চেক করে বলে দিতে পারবে। আর উই মুভিং টুয়ার্ডস দ্যাট কাইন্ড অফ ব্যাংকিং? অফকোর্স, কারণ আপনি যদি দেখেন যে আজ থেকে 15 বছর আগেও কিন্তু ক্যাশ লেনদেন যতটুকু হতো, এই চেক প্রোডাকশনটা অলরেডি 70% কমে গেছে বিকজ অফ BFTN, RTGS, NPSB। সো টুমোরোজ কিন্তু আপনার প্রসেসটাকে ফাস্টার, এরর ফ্রি এবং কাস্টমার এক্সপেকটেশন
অনুযায়ী ডিজাইন করা হচ্ছে। অ্যাট দ্য এন্ড অফ ডেতে অ্যাকচুয়ালি কাস্টমার দেখবে না এটা কোন ব্যাংক, তার ব্যাকগ্রাউন্ড কি, এসব দেখবে না। কাস্টমার দেখবে ভাই আমার যে সার্ভিসটা নিতে আসছি ওই সার্ভিসটা আমি আমার মতো করে পেয়েছি কিনা। এবং অলরেডি আপনার পপুলেশনের ইয়ুথ কিন্তু কত পার্সেন্ট আপনি জানেন? এই যে 60%। 60%। তারা কিন্তু অলরেডি দে আর হ্যাবিচুয়েড টু ড্রয়িং রুমে বসেই সব কাজ করা, বিল দেওয়া, এগুলো। সেই ওটারই একটা পার্ট কিন্তু লোনও, পার্সোনাল লোন অর ছোটোখাটো এসএমই লোন। কর্পোরেটের দিকে আমি এখন যাচ্ছি না। সো ওই প্রসেসটা কিন্তু অলরেডি স্টার্টেড। এআই নিয়ে আমরাই কাজ শুরু করে ফেলছি। কয়েকটা ব্যাংক অলরেডি স্টার্টেড, আমাদের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। ডিজিটাল তো অলরেডি আমাদের আছেই। অ্যান্ড নিয়ার ফিউচার আমি মনে করি 3-4 বছর পরে আপনার কিন্তু পেপারলেস ব্যাংকিং আরও কমে যাবে। লোন তখন কিন্তু ইটস লাইক এ ফান্ড ট্রান্সফারের মতো হবে ইফ আপনার সোশ্যাল যে স্ট্যাটাসগুলো বা সিকিউরিটি ইস্যুসগুলো যদি অ্যাভেলেবেল থাকে ব্যাংকের কাছে। অন্যান্য জায়গায় যদি যান উন্নত বিশ্বে আপনি কিন্তু ক্রেডিট কার্ড একদিনের মধ্যে পান, কীভাবে পেলেন আপনি জানেনই না, কারণ আপনার ইনফরমেশন ইজ অ্যাভেলেবেল উইথ দ্যাম। আপনার ইনকাম, আপনার সব কিছু ওনাদের কাছে আছে। ওই ডাটাবেসটা কিন্তু এআই কিন্তু টোটালি, আমরা সবাই এআই বলতেছি, বাট এআই কিন্তু কাজ করে ডেটার ওপরে। টোটাল এআই কাজ করে কিন্তু ডেটার ওপরে। এআই কিন্তু আপনাকে বলবে তার কাছে যদি ডেটাটা থাকে, ওইটারে বেস ধরে কিন্তু কথাটা বলে। এটা তো আমরা সবাই জানি। সো এই ডেটাটাই কিন্তু ভেরি 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 ইম্পর্ট্যান্ট টু অল। যে যারা যত ডেটাতে আর্কাইভে যত ফারিস থাকবে তারাই কিন্তু সার্ভিসটা দিতে পারবে। সো আপনার কথা প্রসঙ্গ ধরে বলি, 2 to 3 years লেটার এআই বেসড অনেক প্রসেসই চলে আসবে, কারণ ডিজিটাল ব্যাংকিংয়ের নেক্সট এটাই হলো এআই। রিসেন্টলি আমাদের ব্যাংকার্স মিট বলে একটা অনুষ্ঠান হয়েছিল, ওখানেও কিন্তু নিয়ার ফিউচার 5 বছর পরে কি হবে। চায়নাতে আপনি যদি দেখেন 93% প্রসেস টোটালি অটোমেটেড, 100%। উই ব্যাংক নামে একটা ব্যাংক আছে, ডিজিটাল ব্যাংক, তারা কিন্তু 93% ফুললি অটোমেটেড। তাদের কিন্তু এত বড় বড় ব্রাঞ্চও নেই, জাস্ট একটা সিআরএম বা এটিএম মেশিনের মধ্যে এটাই ব্যাংক, এটার মধ্যেই সব কিছু। সো আপনার কথা ঠিক যে ফিউচারে লোন প্রসেসিংটাও বেসড অন এআইকে ইউজ করে করা হবে এবং এটা দিয়ে শুরু হবে। এবং অলরেডি ডিজিটাল ব্যাংকিংও কিন্তু রিটেলার, ক্ষুদ্র যে উদ্যোক্তাদের ব্যাপারে একটা ডাইরেকশনও আছে। আমরা এই প্রশ্নটা করব, তারপর আমি আরেকটি বিরতি নেব। সেটা হচ্ছে যে আপনি ক্রেডিট কার্ডের ভবিষ্যৎ বাংলাদেশে কেমন দেখেন? ক্রেডিট কার্ডের ভবিষ্যৎ বাংলাদেশে ওই যে ঘুরে ফিরে একটা কথাই বলি যে আমাদের তো অ্যাকচুয়ালি পপুলেশনের 40%ই আনব্যাংক। আরেকটা হলো একটু যদি পিছনে যাই, আপনি যদি জেনারেশন টু জেনারেশন চিন্তা করেন, জেনারেশন টু জেনারেশন চিন্তা করেন, আমাদের কিন্তু এখন আমরা জেন জিতে আছি, তারপরে তো আসবে আলফা। এরা কিন্তু অ্যাকচুয়ালি এই ক্রেডিট কার্ড, ভার্চুয়াল কার্ড, ডিজিটাল এসবের উপরে তাদের অ্যাটেনশন বেশি থাকবে। ওই 10 লাখ টাকার ক্রেডিট লিমিট পেলেই এনাফ, সে কিন্তু লাইনে দাঁড়ায় পার্সোনাল লোন নিতে যাবে না। সো তারা ক্রেডিট কার্ডের ভবিষ্যৎ ছিল, আছে এবং থাকবে। মেবি প্লাস্টিক উঠে যাবে, ভার্চুয়াল কার্ড হবে, মানে ওয়ে অফ ডিলিংসটা হয়তো বা চেঞ্জ হবে, অটোমেটেড হবে অর ডিজিটালাইজড হবে, বাট ক্রেডিট কার্ডের ফিউচার ইজ দেয়ার। ওকে, আমরা তেমনটা আশা করছি। আমরা আরেকটি বিরতি নিব, তারপর আপনাকে আমরা র্যাপিড ফায়ার প্রশ্ন করবো। দর্শক, মধুমতি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের সাথে আরও আলোচনা হবে। খুব দ্রুত ফিরবো একটি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। দর্শক, আরেকবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন মধুমতি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী। আমি বলেছিলাম, আপনি জানেন যে আমাদের ইয়াং জেনারেশন, ইয়াং অডিয়েন্সরা সবসময় আপনাদের জন্য প্রশ্ন পাঠায়। এর আগে আপনাকে যে 10টা র্যাপিড ফায়ার করেছিলাম, এবার আজকে নতুন 10টা র্যাপিড ফায়ার প্রশ্ন আমি শুরু করছি। একে একে র্যাপিড ফায়ার হতে হবে, কিন্তু একটু আপনি ভাবনার খোরাকও হয়তো পাবেন। আপনি চাইলে একটু ইলাবোরেটও করতে পারেন কিছু প্রশ্নের উত্তর। এক, তারা জানতে চায় আপনি তো বস হবার সবচেয়ে বড় বিপদ কি? টু ম্যানেজিং পিপল। এটাই তো কাজ। হ্যাঁ, বাট সামটাইমস যে আন্ডারস্ট্যান্ডিং একটা গ্যাপ থাকে। বসের সবচেয়ে, মানে আমি যেটা বলি, লিডারশিপ, বস এবং লিডারশিপ যেটাই বলি, তাদের একটু সার্ভেন্ট মেন্টালিটির হইতে হয়। ইটস মাই পয়েন্ট অফ ভিউ। আচ্ছা, তো আমি মনে করি যে সামটাইমস তারা অ্যাকচুয়ালি ওইভাবে পিকচারটা দেখে না যেটা আপনি দেখছেন। এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা সামটাইমস আমরা বুঝতে চাই না, কেন পারো না। সো ওই জায়গাটাই আমার মনে হয় একটু মানে পিপলদের অ্যারেঞ্জ করাটা, ম্যানেজ করাটা খুব কঠিন হয়ে যায়। আমি একটু সাপ্লিমেন্ট করি, জেনারেশনাল গ্যাপটা এই ক্ষেত্রে আপনারা কিভাবে ডিল করেন, মেনটেন করেন? অ্যাকচুয়ালি টুডেজ যে লিডারশিপ বা বসের, এটা কিন্তু পুরোপুরি পিপল ম্যানেজমেন্ট আমি মনে করি। আমার 90% কাজ পিপল ম্যানেজমেন্টে যায়, হয়তো বা 10% আমি আবার ম্যানেজ করতে হয়, আর স্যার আমাদের এমডি আমাকে ম্যানেজ করে। তো ওই পিপল ম্যানেজমেন্টের মেইন জিনিসটা হলো, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ইউর পিপল অ্যান্ড
আপনি যদি তাকে গাইড করতে পারেন প্রপারলি এবং মনিটর করতে পারেন, দেন দে উইল অ্যাগ্রি। কিন্তু তারা শিখতে চায়, ইটস নট লাইক যে তারা শিখতে চায় না, মানে তাদেরকে যদি আপনি প্রপারলি গাইড করেন তারা কিন্তু আপনাকে ডেলিভার করবে। কিন্তু আমরা যারা বস, সামটাইমস আমাদের অ্যাডভাইস ইনস্ট্রাকশনসটা ওইভাবে হয় না, যার কারণে একটা গ্যাপ ক্রিয়েট হয়। ডেফিনেটলি। সেকেন্ড প্রশ্ন, রেগুলার ব্যাংকিং এবং ডিজিটাল ব্যাংকিং বা ফিনটেক ব্যাংকিং যাই বলি না কেন, এটার মধ্যে সবচেয়ে বড় তর্ক বা দ্বন্দ্ব কোনটি এই দুই ব্যাংকিং এর ভিতরে টিল নাও টিল নাও? রেগুলার ব্যাংকিং অনেকে ডকুমেন্টেশন পার্টটা নিয়ে চিন্তা করে যে হ্যাঁ, আমার কাছে তো একটা ডকুমেন্ট আছে, আমার মোবাইলে থাকবে, মোবাইলটা যদি হারায় যায় তখন কিভাবে পাবো। সো টেকনোলজির ব্যাপারটা আসলে একটু ইজি করে বলি, আমরা যখন ফেসবুক ইউজ করি কাউকে শিখাইতে হয় না, আর যখনই তাকে একটা অ্যাপ দিই তখন হাজারটা জিনিস শিখাইতে হয়। সো সামটাইমস আমি আমার কাস্টমারদের বলি যে দেখেন, ফেসবুক শিখতে পারছেন বিকজ আপনার এটা এবং এটা একসাথে কাজ করে। সো আপনি যখন এই দুটোকে এক করে দিবেন এটা, তবে এটা ঠিক যে একটা গ্যাপ থাকেই, একটা ডিফারেন্স থাকেই, যে একটা হলো পেপারলেস, একটা হলো পেপার ইনভলভ। তা আমরা ডকুমেন্টেশন রাখতে পছন্দ করি। ওকে, এই দ্বন্দ্বটা আছে এখনো, ট্রু। টিল নাও। 3 নম্বর প্রশ্ন, কোন ব্যাংকিং প্রোডাক্ট গ্রাহকের জন্য সহজ কিন্তু এটা ম্যানেজ করা সবচেয়ে কঠিন? এমন কোন প্রোডাক্ট আপনার চোখে পড়ে? জাস্ট ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড ম্যানেজ করা কঠিন? হ্যাঁ, কারণ হলো যে ক্রেডিট কার্ড একটা আনসিকিউরড লোন, কিছুই দরকার নেই, আপনাকে দিয়ে দিলাম। কিন্তু আপনি সামটাইমস ক্যাশ তুলে তারপরে কিন্তু শুরু করেন যেটার ইন্টারেস্ট কেমন হয়েছে, কত হয়েছে, কেন এত টাকা বাড়লো, এই যে আন্ডারস্ট্যান্ডিংটা অ্যাকচুয়ালি হয় কি, যেসব দেশে ব্যাংকে কোনো প্রবলেম নাই, কারণ হলো ওখানের যে কাস্টমাররা এডুকেটেড অ্যাবাউট ব্যাংক। আমাদের দেশে প্রবলেম, কিন্তু আমাদের কাস্টমার নট এডুকেটেড অ্যাবাউট ব্যাংক। একটা প্রোডাক্ট নিয়ে ফেললাম, কিন্তু ওই প্রোডাক্টের আমার যে রেসপন্সিবিলিটিটা অ্যাজ এ কাস্টমার, ওইটা কিন্তু আমরা বুঝি না। ওকে, সো ছোটো টিকেট সাইজ, খুব একটা না, বাট এটা খুব পেইন দেয়। বুঝতে পেরেছি। পরের প্রশ্ন যেতে চাই, কোনটি সামলানো বেশি জটিল, ব্যাংকের ইন্টারনাল পলিসি নাকি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা? কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা। ওকে, পরের প্রশ্ন, কর্মীদের মধ্যে কোন গুণটি থাকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, দ্রুত শেখার ক্ষমতা নাকি দ্রুত সমস্যা সমাধানের দক্ষতা? শিখলেই তো সমস্যার সমাধান করতে পারবে, অর্থাৎ শেখাটা তো শেখার, কারণ প্রবলেম সলভ করতে হলে তো আপনাকে জানতেই হবে হাউ টু সলভ দ্য প্রবলেম। ওকে, পরের প্রশ্ন, এটা আমি জানতে চাই, আপনার টিমে কেউ যদি কখনো আপনার স্ট্র্যাটেজি নিয়ে বা কৌশল নিয়ে কাজের প্রশ্ন তোলে, আপনি কি করেন? এন এ নেগেটিভ ওয়ে আর পজিটিভ ওয়ে? এনিওয়ে, উনি হয়তো বললেন যে স্যার এটা হচ্ছে না, এটা এভাবে করলে ভালো হয়, আপনি এটাকে ওয়েলকামিং মোডে নেন কি? Of course, because you are not know everything. So sometimes আমি মনে করি যে তাদেরকেও কিন্তু আমি যেমন আমার টিমকে বলি যে তোমরা যখন একটা ইস্যু নিয়ে আসবা, সাথে 3টা সলিউশন নিয়ে আসবা। আচ্ছা, আমার কাছে তো একটা সলিউশন আছেই, তো যে ম্যাচ করে ওইটাকেই আমি বলি যে এটাই ঠিক আছে। আরেকটা জিনিস হলো, টিমকে বলা উচিত যে একই ইস্যুস বারবার নিয়ে না আসা। আচ্ছা, আমি তো একবার সলভ করলামই, তো ওইটা রেখে আবার ইস্যু বানায় নিয়ে আসা। সো এই দুইটা কারণে আমি একটু করি যে আমি একটা হলো যে সলিউশন নিয়ে আসো, আর একটা হলো একই ইস্যু সেকেন্ড টাইম নিয়ে আসতে পারবা না, যেহেতু তুমি সলভ করছো এটা একবার। ওকে, ফেয়ার এনাফ, এটা গুরুত্বপূর্ণ, একই কাজ বারবার করা উচিত না। 7 নম্বর প্রশ্ন, আপনার কাছে সফলতা মানে কি, ব্যাংকের মুনাফা বাড়ানো নাকি গ্রাহকের আস্থা অর্জন? ফার্স্ট অফকোর্স গ্রাহকের আস্থা বাড়ানো, নো ডাউট অ্যাবাউট ইট, কারণ মুনাফাকে প্রোটেক্ট করবেই কাস্টমাররা। সো আমি যদি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বলি, গ্রাহকের আস্থার উপরেই ডিপেন্ড করে ব্যাংকের সাফল্য। ওকে, 8 নম্বর প্রশ্ন, একজন লিডারের কখনো কি নিজের দুর্বলতা প্রকাশ করা উচিত? আমার মতে আমি দেখি একটু এইভাবে যে লিডার তো ক্রিয়েটস লিডার্স। সো এই লিডার তার এক্সপিরিয়েন্সে যে জায়গাগুলোতে সে আরও ভালো করতে পারতো, আরও ভালোভাবে হ্যান্ডেল করতে পারতো, অথবা ফেল করছে, ওই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করা উচিত, যাতে নেক্সট যে লিডারটা তৈরি হচ্ছে সেই জিনিসগুলো মাথায় রাখে, সেম ভুলটা না করে। ওকে, ফেয়ার এনাফ। পরের প্রশ্ন, আপনার এমন কোনো ব্যক্তিগত অভ্যাস যা আপনার কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার খুব কাজে আসে? আপনার কোনো এমন পার্সোনাল ট্রিট আছে কিনা যেটা আপনাকে খুব হেল্প করে? হ্যাঁ, ওটা হলো যে আমি মনে করি যে আমি অ্যাকচুয়ালি 1 ঘন্টা সময় নিজেকে দেই দিনে, কোনো একটা সময় যখন সুযোগ হয়, না এই রিভাইজ যে আজকে অ্যাকচুয়ালি মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা তো কাজ করছি, কোনো না কোনো লক্ষ্য থাকেই। সো ওই সময় আই অ্যাকচুয়ালি গো উইথ মাই হার্ট, যে আসলে আমার মন কি চাইতেছে। আচ্ছা, যদি মনে করে যে না, আমি যদি মনে চাওয়ার পরে ভুল হয় যে না ঠিক আছে এভাবেই হোক, বাট রিয়েলিটিতে প্রফেশনালি যদি আমি বলি, ইউ হ্যাভ টু মানে পুট ইউর স্টেপ থ্রু লজিক্যাল
মানে জাস্টিফাই করে। সো আমার মনে হয় যে অনেক কিছু এলিমেন্ট চিন্তা করেই অ্যাকচুয়ালি আমরা একটা ডিসিশন নেই, ইন মাই পার্সোনাল হোক অর আমার অর্গানাইজেশন হোক। ওকে, ফেয়ার এনাফ। পরের প্রশ্নে যেতেছি, এটা একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন, বাট আপনাকে একটু ভাবনার সুযোগ করে দিবে। ধরুন ব্যাংকের একটি বড় শাখা হঠাৎ বিপদে পড়ে গেছে এবং এটা যদি বিপদে পড়ে স্থানীয় অর্থনীতিকে এটা প্রভাবিত করবে। আপনাকে 1 সপ্তাহের মধ্যে এই সিচুয়েশন স্থিতিশীল করতে হবে। আপনি কোন 3টি পদক্ষেপ প্রথমে নেবেন? নাম্বার 1, আমি আমার অফিসটা শিফট করব ওখানে, ওই পার্টিকুলার ব্রাঞ্চে? জি। নাম্বার 2, within 24 hours I checked যে which are the issues we failed or need to be resolved. And number 3, take one by one in a priority basis resolve the issues. If required, যদি আমার মনে হয় যে না এটাতে আমার সারাউন্ডিং সাপোর্ট লাগবে, অফকোর্স আই সাপোর্ট ফ্রম মাই সিনিয়র্স, আমার বোর্ড, আমার এমডি, আমি তো আছি উইথ মাই টিম। তো আপনি নিজেই এই সমস্যাটা সমাধান করতে না, নিজে তো নাই, আমি তো বললামই যে ফার্স্ট আমি নিজেকে নিব এই কারণে, কারণ হয় কি প্রত্যেকটা প্রসেসেই একটা লিডারশিপের দরকার হয়। যে ওখানে আছে প্রবলেমটা ফেস করছে, আমি যদি এখানে বসে তাকে ডাইরেকশন করি এবং যেটার সাথে অর্থনীতির একটা নির্ভরশীলতার ব্যাপার আছে, সো আই হ্যাভ টু গো দেয়ার ফার্স্ট। আদারওয়াইজ কিন্তু আমি এখানে বসে বসে অনেক কিছু বুঝবো না। সো আমার নিজেকে ইনভলভ করা ওই টিমের সাথে এবং আন্ডারস্ট্যান্ড উইদিন 24 আওয়ার যে কী কী ইস্যুস হয়েছে এমন কীভাবে আমরা রিজলভ করতে পারি। ইটস এ টিম ওয়ার্ক, বাট আমার ইনভলভমেন্টটা আমি রিমোট সেকশনে আমি রাখতে চাচ্ছি না, আমি টিমের সাথে ইনভলভ হতে চাচ্ছি। ডেফিনেটলি। ওকে, আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়ে গিয়েছে। এবার একটু তাদের বড় প্রশ্ন আছে। আমি রেগুলার ব্যাংকারদের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে আপনি আসার আগে। তাদের অনুযোগ বলতে পারেন, কিন্তু তারা বলেন যে মাঝে মাঝে ব্যাংকের থেকে তাদেরকে এমন চাপ দেওয়া হয়, স্পেশালি যখন লিকুইডিটি ক্রাইসিস থাকে বা ব্যবসায় মন্দা থাকে, লোনের টার্গেট সেট করে দেওয়া হয়, ক্রেডিট কার্ডের সেট করে দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে তারা বলেন যে এটা কিছু কিছু ক্ষেত্রে নৈতিকতা সীমা ছাড়িয়ে যায়। কি সমাধান দেবেন তাদেরকে? অ্যাকচুয়ালি হয় কি, ইন্ডাস্ট্রি ওয়াইজ ইন্ডাস্ট্রি একটা লক্ষ্য থাকে। আপনি যদি দেখেন যে অ্যাপার্টমেন্ট বিজনেস যারা করে, অ্যাপার্টমেন্ট সেলের একটা টার্গেট থাকে। আপনি যদি দেখেন যে অন্যান্য যে বিজনেসগুলো আছে, ব্যাংকে যেটা হয়, ব্যাংকে কিন্তু আপনাকে সেল পারসন হতে হবে ফ্রম এমডি। আমি আমার এমডি স্যারকে দেখেছি দিনে অ্যাটলিস্ট 2টা বা 3টা মিটিং করে ভিজিট দ্য কাস্টমার ফর লোন, ফর ডিপোজিট, এবং আমরাও কিন্তু ভিজিট করি। এই টার্গেট সেট আপ কিন্তু হঠাৎ করে আসে নাই, টার্গেট সেট আপ কিন্তু 20-25 বছর আগে থেকেই হয়ে আসছে। এই যে আপনার টপ 3 ব্যাংকের কথা দেখছেন আজকে, ইফ ইউ চেক কেপিআই বলে একটা ব্যাপার আছে, কি পারফরমেন্স ইন্ডিকেটর বা পারফরমেন্স ম্যানেজমেন্ট, বছরের শুরুতে কিন্তু বলে দেয়। আচ্ছা, এখন আপনার কথা হলো এটা অনেকের জন্য প্রেশার হয় যে মানে এটা হ্যান্ডেল করতে। দেখেন, আপনাকে যখন দেওয়া হয়, আমি তার আগে একটু যদি বলি যে যারা জয়েন করার আগেই কিন্তু সে জানে তার রেসপন্সিবিলিটিসগুলো কী, এবং ওইভাবে জয়েন করে কিন্তু সে কাজগুলো শুরু করে। হ্যাঁ, তার ট্রেনিং ইস্যু থাকে, অ্যাটাচমেন্ট ইস্যু থাকে, অন জব ট্রেনিং ইস্যু থাকে, কিন্তু ইফ যে অ্যাটেনশন যদি হয় তাইলে কিন্তু এগুলো অ্যাচিভেবল। কিন্তু ওই যে কিউরিসিটি, আমি একটা জায়গায় বলতেছিলাম যে একটা সিইওকে বলছিল যে নিউ জয়নারদের মধ্যে কিউরিসিটিটা নাই। ওই যে কিছু করার যেটা কিউরিসিটি আছে, নতুন কিছু করার যেটা কিউরিসিটি। 2 হলো তারা অ্যাকচুয়ালি খুব ইজি ওয়েতে সব পেয়ে অভ্যস্ত, খুব ইজি ওয়েতে পেয়ে অভ্যস্ত। এখন নাও এ ডে আপনার পারফরমেন্স ম্যানেজমেন্ট সব জায়গায় আছে। আমি মনে করি আপনাদের এই যমুনাতেও পারফরমেন্স ম্যানেজমেন্ট আছে। সো পারফরমেন্স ম্যানেজমেন্টের এক একজনের প্যারামিটার এক এক ধরনের, সো ওইভাবে মেনটেন করতে হয়। তবে হ্যাঁ, কিছু কিছু ব্যাংক এটাকে খুবই নেগেটিভলি ইম্পোজ করে। আমি যেমন আমার ব্যাংকের কথা জানি, আমার ব্যাংকে কিন্তু যার যতটুকু গ্রেড ওয়াইজ কিন্তু ওইভাবে সেট করা হয়েছে এবং ওইভাবে কিন্তু আমরা কাজ করতেছি। আমাদের এখানে ওইরকমভাবে কোনো নেগেটিভিটি নেই, সবাই কাজ করছে। কিন্তু ওই যে বললাম, যখন নিউ জয়েনাররা আসে তাদের কিন্তু এই ব্যাপারে ট্রেন করা উচিত, তাদের কিন্তু অনলাইন জবে দেওয়া উচিত। এখন আপনি আজকে জয়েন করে যদি কালকে বলেন তুমি একটা পার্সোনাল লোন নিয়ে আসো, তাইলে কিন্তু সে বুঝবে না, সে নিজেই জানে না পার্সোনাল লোন কী। সো আমার মতে প্রত্যেকটা ব্যাংক, আমি ওয়ান অফ রিপ্রেজেন্টেটিভ হিসেবে বলে যাই, করে কিছু কিছু ব্যাংক, প্রত্যেকটা ব্যাংকের যে নিউ জয়েনার আছে তাদেরকে কিন্তু এই জিনিসগুলোর ব্যাপারে ট্রেন করা উচিত, দেন মার্কেটে ফেস করা উচিত। এমন পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেমটা থাকবে, এটা আমার জন্য অ্যাপ্লিকেবল, আমার এমডি স্যারের জন্য অ্যাপ্লিকেবল, ইটস নট লাইক আমাদের জন্য অ্যাপ্লিকেবল। সো তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল। তবে এটা যাতে
ম্যানেজেবল অ্যাচিভেবল পর্যায়ে থাকে। আমি যা বলি না স্মার্ট যেটা বলি আর কি, অ্যাচিভেবল পর্যায়ে মানে ইটস পসিবল মোডে থাকা উচিত, যে হ্যাঁ তারা পারবে, যেন আস্তে আস্তে এই জিনিসটাকে তাদেরকে হ্যাবিচুয়েট করা উচিত। ডেফিনেটলি আমরা পরের প্রশ্নে যেতে চাই, এটা তাদেরও প্রশ্ন, সেটা হচ্ছে যে এখন ব্যাংকগুলো তো টেকনোলজিতে কনসেন্ট্রেট করছে, অনেক শাখা কমে এসেছে, অপারেটিং কস্ট ব্যাংকগুলো কমানোর চেষ্টা করছে। অনেক ব্যাংকার মনে করে যে তারা আগামীতে তাদের চাকরি থাকবে কিনা বা আগামীতে তাদের ফিউচার রোল কি হবে সেটার জন্য তারা রেডি কিনা। মোদ্দা কথা, ব্যাংকিংয়ে তাদের লম্বা ক্যারিয়ার করার সুযোগ তৈরি হচ্ছে কিনা সেটা নিয়ে তারা কনফিউজড। কি বলবেন তাদের? হ্যাঁ, এটা খুব ইজি সলিউশন। দেখেন, যারা এগুলো নিয়ে স্টাডি করে তারা জানে আগামীতে অ্যাকচুয়ালি ব্যাংক ডিজিটাল হবে, এআই হবে, সো তাদের স্কিল সেট আপটা ওইভাবে সেট করা উচিত। এখন আমি ম্যানেজমেন্টে মাস্টার্স করলাম, আমার সময় হলো 96, তখন এআই ডিজিটাল ব্যাংকিং ছিল না, তখন ম্যানুয়াল ব্যাংকিং, কনভেনশনাল ব্যাংকিং ছিল। আই এম ফিট ফর দ্যাট। এরপরে যখন ডিজিটাল আসলো তখন কিন্তু দেখেন গ্রাফিক ডিজাইনিংয়ের উপরে ট্রেনিং আসলো, এখন কিন্তু যেমন এআইয়ের উপরে আসতেছে। আপনি ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড হয়ে যদি এআইয়ের উপরে আপনি একটা স্কিল ডেভেলপ করেন, ফিউচারে কিন্তু আপনার কাজ আছে। আপনি একটা জিনিস বলি, এআই কিন্তু সামবডি হ্যাজ টু ক্রিয়েট, ইটস নট লাইক যে অটোমেটিক্যালি একটা জিনিস হয়ে যাবে। সো আপনার স্কিল সেট আপটা উচিত। আপনি ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, আপনার ফাইন্যান্সের ব্যাকগ্রাউন্ড তো থাকবেই বা ব্যাংকিং ব্যাকগ্রাউন্ড তো থাকবেই, প্যারালালি আরও একটা দুটো স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে যেটা ফিউচারে আপনার কাজে দিবে। আর ফিউচারে কোন কোন টুলস অর অ্যাপ্লিকেশন অর নলেজ অর স্কিলগুলো কাজে দিবে, সো ওইভাবেই কিন্তু আপনাকে কাজ আগাইতে হবে। বাট এআই আসলেই যে সবার চাকরি চলে যাবে, কিছুই থাকবে না তা না। সামবডি হ্যাজ টু রান দ্য এআই অলসো, না? এআই তো কাজ করার জন্য একটা কোশ্চেন লাগবে, তো হু রেজ দ্য কোশ্চেন। তো এআই থাকবে, এআইতে অনেকের হবে, তবে হ্যাঁ এখন যদি 100 জন লাগে তখন এটা 50-তে চলে আসবে, বাকি 50 কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজ করবে। আমি কি বুঝতে পারছি? ওই যে বললাম ডাটা আর্কাইভিং, এই কাজে ব্যাকগ্রাউন্ডে, কারণ একটা এআই যখন ফুলফিলিং কাজ করবে তাকে তো সামবডি হ্যাজ টু অ্যাসিস্ট ইন এ ব্যাকগ্রাউন্ডে, সো লোক লাগবে। হ্যাঁ, স্কিলটা ডিফারেন্ট হবে তখন, হয়তো বা আপনার ওই যে আপনি ওয়ার্ড কতটুকু পারেন, এক্সেল কতটুকু পারেন এটা দেখবে না, তখন হয়তো দেখবে যে আপনি এআইয়ের কোন চ্যাপ্টারটা আপনি খুব ভালো জানেন, অথবা ডিজিটালের কোন চ্যাপ্টারটা আপনি খুব ভালো জানেন, ছোটো ছোটো আপনার প্রোগ্রাম ডেভেলপ করতে পারেন কি না, এই জিনিসগুলো হয়তো দেখবে। ডেফিনেটলি আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি করতে চাই, খুব ছোট করে জানতে চাই, 10 বছর পরে বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে আপনি কোথায় দেখেন, স্পেশালি আফটার ওটার এই 1 বছরের সংস্কারের পরে? 10 বছরে ব্যাংকিংয়ের আমি খুব পজিটিভ মাইন্ডেড পারসন। ইনশাল্লাহ 10 বছর পরে আমাদের ব্যাংক ভালো করবে এই পুরো ইন্ডাস্ট্রিতে। আর যেই জিনিসটা আমরা ধরেছি এটা যাতে শেষ হয়, মানে আমাদের সবচেয়ে হয় কি, আমরা ইমপ্লিমেন্টেশনটা ফুললি করতে পারি না, চেঞ্জ হয়ে যায়। সো ওইটা যদি হয় তাহলে হোয়েন ইউ আর আইডেন্টিফাইড যে আমার প্রবলেমসগুলো এতটুকু, দেন আমরা কিন্তু কনসেন্ট্রেট করবো আমার প্রবলেমটা রিজলভের ব্যাপারে। সো আমি আশা করি যে এই সংস্কারে আমাদের যে টোটাল প্রবলেমসগুলো আইডেন্টিফাই হবে এবং নেক্সট 3 বা 4 বছর এটা রিজলভ হবে, এবং এর মধ্যে তো ডিজিটাল ব্যাংকিংও আসতেছে। 10 বছরের মাথায় ইয়োরটাও আরও মার্কেট তো অনেক আসবে। ইনশাল্লাহ 10 বছরে আমাদের ব্যাংকের যেই নেগেটিভিটি দিকগুলো এগুলো রিজলভ হবে। আর এটা রিজলভের দায়িত্বটা অ্যাকচুয়ালি আমাদের সবার, বাংলাদেশ ব্যাংকের মালিক পক্ষের, আমরা যারা ব্যাংকার তাদের, এবং অফকোর্স কাস্টমারের। আমরা তেমনটি আশা করি। জনাব শাহনেওয়াজ চৌধুরী, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমরা যখন বাংলাদেশের ব্যাংকিংয়ের কথা বলি, ব্যাংকিং তো আমাদের আমরা বলি লাইফলাইন এই কারণে বলি কারণ হচ্ছে ব্যাংকে ঘিরে আমাদের সারাদিনের কার্যক্রম পরিচালিত হচ্ছে, স্পেশালি যারা ব্যাংক ব্যবহার করে ইকোনমির সাথে কোনো না কোনোভাবে সংযুক্ত। যে কারণে গত 1 বছরে অর্থনীতির সংস্কারের সবচেয়ে বড় আলোচনা ছিল ব্যাংকে নিয়ে। ব্যাংক ঠিক হলে যে অর্থনীতি কিছুটা ব্রিদিং স্পেস পায়, কিছুটা স্বস্তি পায়, জিনিসপত্রের দাম কমে আসে, সেটি কিন্তু আমরা বেশ কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি যে এক ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে। কতটুকু সফল হয়েছে না ব্যর্থ হয়েছে সেটি অন্য ডিবেট, কিন্তু কার্যক্রমটি শুরু হয়েছে, এটি গুরুত্বপূর্ণ। কিন্তু ব্যাংকে আসলে ইভলভ বা বিবর্তনের দিকে নিয়ে যেতে হবে। আগে ব্যাংকিংয়ে কি হলো, এখনও যদি আমরা ঋণ খেলাপি বা আমাদের ব্যাংকের অপারেশনাল ম্যানেজমেন্ট বা অন্যান্য মানি কস্ট বা তারল্য সংকট, এগুলো নিয়ে যদি আমরা এখনও মাথায় নিয়ে বসে থাকি, তাহলে কিন্তু আমরা কনভেনশনাল ব্যাংকিংয়ের সেই জায়গাগুলোতেই পড়ে থাকলাম, নতুনত্বের দিকে খুব একটা জোরে আমরা যেতে পারছি না। আশা করি শাহনেওয়াজ চৌধুরীর মতো যারা ব্যাংকাররা আছেন, আরও বড় পর্যায়ে যারা নীতি নির্ধারক আছেন, কেন্দ্রীয় ব্যাংকে আছে, তারা এই জিনিসটাতে একটু কনসেন্ট্রেট করবেন, যাতে আমরা আরেকটু সামনের দিকে দ্রুত এগিয়ে যেতে পারি। এতক্ষণ ধরে যারা এই আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।